এলাম বিরতির পর, আর বিরতির পর ফিরে এসে আমি আপনাদেরকে একটু দেখাতে চাইবো যে একদিকে মহারাষ্ট্রের ভোট, সেখানে 40 লক্ষ ভুয়ো ভোটার নাকি ঢুকে গেছে। দিল্লির ভোট, সেখানে একটা কনস্টিটিউয়েন্সিতেই 13,000 ভোটার ঢুকে গেছে। আর বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য অনুযায়ী প্রায় 20 থেকে 30,000 ভুয়ো ভোটার ঢুকে যাচ্ছে। আর শুভেন্দু অধিকারীর বক্তব্য অনুযায়ী 16 লক্ষ ভোটার ঢুকে যাচ্ছে। আমি যদি সব যোগ করি, ভাবতে পারছেন সারা ভারতবর্ষের অর্ধেকই তো ভুয়ো ভোটারে মরে গেছে। তাহলে আবার উল্টো কথা উঠে আসবে, নরেন্দ্র মোদী আবার নাকি ভুয়ো ভোটারের ভোটে তিনি দেশের ক্ষমতায় আছেন। আমি একদমই সেই বিতর্কে যাচ্ছি না, কিন্তু বিতর্কটা হচ্ছে এইখানে, এত ভুয়ো ভোটার তারা আসছে কোন জায়গা থেকে? এরা কেউ আমেরিকান বা ইউকের বাসিন্দা নন। এক রাজ্যের ভোটার আরেক রাজ্যে চলে যাচ্ছে কেন? অর্থাৎ ভোটার এক্সচেঞ্জ পলিসি, মারাত্মক ব্যাপার কিন্তু। অর্থাৎ একজন ভারতীয়র একাধিক রাজ্যের নাগরিকত্ব একটা দেশেরই, কিন্তু একাধিক রাজ্যে সে ভোট দিচ্ছে। এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়। আমি একদম এই প্রেক্ষাপটে আমি আলোচনার চেষ্টা করব। আগে প্রতিবেদন দেখাই, তারপর দেখুন। মহারাষ্ট্র দিল্লি ভোটে গেরুয়া ঝড়ের পরেই ইন্ডিয়া জোটের নেতারা বলতে শুরু করেছেন বিজেপির নতুন গেম প্ল্যান ভুতুরে ভোটার। গত 7ই ফেব্রুয়ারি রাহুল গান্ধী প্রথম অভিযোগ তোলেন, লোকসভা বিধানসভা নির্বাচনের মধ্যে মাত্র 5 মাস সময় কিভাবে মহারাষ্ট্রের ভোটার লিস্টে এক লাফে 39 লক্ষ ভোটার যুক্ত হলো। In a period of 5 months between Lok Sabha 2024, which these parties won, and Vidhan Sabha 2024, 39 lakh new voters were added in Maharashtra. Now the question is, why are more voters being added in 5 months after the Lok Sabha election than are being added in 5 years prior? এরপর সদ্য শেষ হওয়া দিল্লির ভোটেও ভুতুরে ভোটারের কথা শোনা যায় অরবিন্দ কেজরিওয়ালের গলাতেও। ভোটের আগে কেজরিওয়ালের অভিযোগ ছিল 15 ডিসেম্বর থেকে 8ই জানুয়ারি 13,000 নতুন ভোটারের আবেদন। মাত্র 15 দিনে এত লোক এলো কোথা থেকে? ভুয়ো ভোট দিতে এদের আনা হয়েছে উত্তরপ্রদেশ এবং বিহার থেকে। 1 लाख वोट की असेंबली है, छोटी सी असेंबली है, उसमें 13,000 नए लोग कहां से आ गए? 15 दिन में कहां से आ गए? पिछले 15 दिन में 13,000 नए वोट बनने की एप्लीकेशन आई है। जाहिर तौर पे ये यूपी और बिहार से ला के, यूपी आसपास के स्टेट से ला के फर्जी वोट बनवा रहे हैं ये लोग। আর এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতেও এই এক ইস্যু। বুধবার সাংবাদিক বৈঠকে বিজেপির বিরুদ্ধে মমতার অভিযোগ, মহারাষ্ট্রে কি করে বিজেপির 40 লক্ষ ভোট বাড়লো, দিল্লিতেই বা আপনারা কি করেছিলেন? তাহলে বিজেপি 40 লাখ ভোট বাড়লো কি করে মহারাষ্ট্রে, আর দিল্লিতেই বা আপনারা কি করেছিলেন? একদিন না একদিন তো বেরোবে। শুনুন, অঙ্কটাকেও দেরিতে কষে, অঙ্কটাকেও আগে কষে, অঙ্কটা কষতে জানতে হয়। আজকে বলা হচ্ছে দিল্লিতে ভোটার বাড়ানো হয়েছে। যদি ভোটার বেড়ে থাকে তো সেটা তো আপনাদের ভোটার ছিল, অনুপ্রবেশকারী, তারা তো বাংলা থেকেই গেছে। 4 লক্ষ যদি ভোটার বেড়ে থাকে দিল্লিতে, তো সেই 4 লক্ষ ভোট আমাদের পাওয়ার কথা, 4 লক্ষ বেশি ভোট। সুতরাং বোঝা যাচ্ছে মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন, তাই এখন থেকে এক্সকিউজ দিতে শুরু করেছেন। দিল্লি ভোট প্রসঙ্গ তুলে ভুয়ো ভোটার প্রসঙ্গে কমিশনের ভূমিকা নিয়েও সমালোচনা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে আপনি যদি দেখেন ভোটার তালিকায় গত 2024-এ লোকসভা নির্বাচন থেকে শুরু করে বিধানসভা দিল্লি নির্বাচন, 8 মাসে 4 লক্ষ লোকের নাম নথিভুক্ত করা হয়েছে বাড়তি, যেটা গত 14 বছরে হয়নি। এটা তো হয়েছে। দিল্লিতে যে 70টা বিধানসভা রয়েছে, সব মিলিয়ে প্রায় 4 লক্ষ 4.5 লক্ষ লোকের নাম এক্সট্রা নথিভুক্ত করা হয়েছে। কমিশনের ভূমিকা আপনারা তো দেখেছেন সবাই। কমিশনের ভূমিকা নিয়ে যত কম বলা যায় তত ভালো, গলা বিশ্রাম পাবে। পশ্চিমবাংলার দিনও আসতে একদিন তাদেরকে ক্ষমতা থেকে যেতে হবে। কারণ লক্ষ লক্ষ বাংলাদেশিকে নিয়ে এসে এখানে ভোটার লিস্ট বানান যারা, তারা কি করে কমপ্লেন করে? 62 লক্ষ ভোটার কার্ড, রেশন কার্ড ক্যান্সেল হয়েছে। বোঝাই যাচ্ছে কারা এখানে কারচুপি। এর আগে ভোটে ইভিএম কারচুপি নিয়ে কমিশনকে নিশানা করে বিজেপিকে কাট করায় তুলেছিলেন বিরোধীরা, কিন্তু কমিশন বারবার শুনানি করে দেখিয়েছে ইভিএম এ কোনো রকম কারচুপি করার কোনো জায়গাই নেই। এবার অনলাইনে ভোটার লিস্টে নাম ঢোকানো নিয়ে অভিযোগের সরব বিরোধীরা, কিন্তু যে পদ্ধতিতে অনলাইনে ভোটার লিস্টে নাম অন্তর্ভুক্তি হয় সেখানে কোনো কারচুপি কি আদৌ সম্ভব? ফের চ্যালেঞ্জের মুখে নির্বাচন কমিশন। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা। আমরা এই যে
প্রতিবেদনে দেখালাম 3টি রাজ্যের প্রসঙ্গ তুলে ধরে আমরা দেখালাম, একদিকে রাহুল গান্ধী, একদিকে অরবিন্দ কেজরিওয়াল এবং একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। আমি একটু বিজেপির কাছে যেতে চাই। আমার মনে পড়ছে মমতা বন্দ্যোপাধ্যায় 24-এর নির্বাচনের পর একাধিক জায়গার উদাহরণ টেনে বলেছিলেন যে ভোট হঠাৎ করে ভোটের পার্সেন্টেজ বেড়ে গেছে। নির্বাচন কমিশন শেষ মুহূর্তে যা পার্সেন্টেজ দেখিয়েছে, ঠিক ভোটের রেজাল্ট আউটের আগে তার পার্সেন্টেজ কোথাও 10, কোথাও 12, কোথাও 4% করে ভোটের পার্সেন্টেজ বেড়েছে। আর এবার আমরা শুনতে পাচ্ছি অন্য বিষয়। আচ্ছা, আমার বক্তব্য হচ্ছে এই যে ভোট পার্সেন্টেজ বেড়ে যাওয়া, হঠাৎ করে তারা হঠাৎ করে ভোটার তালিকায় নথিভুক্ত হয়ে যাওয়া, হঠাৎ করে অন্য রাজ্যের লোক এসে সেই রাজ্যে ভোট দিয়ে দেওয়া, এইগুলো তো একটা বিরোধীদের অভিযোগ। কিন্তু একটা রেসপন্সিবল গভর্নমেন্টের কি কর্তব্য বা নির্বাচন কমিশনের কর্তব্য কি? যে বিরোধীদের সঙ্গে বসে সেটাকে শর্ট আউট করে তাদের অভিযোগগুলোকে খণ্ডন করা, তাদের যুক্তির ভিত্তিতে, যদি সেগুলো মিথ্যেই হয়ে থাকে। কিন্তু সেই রকম উদ্যোগ তো আমরা কিছু দেখতে পাচ্ছি না। দেখুন, বিরোধীরা নিজেদের হতাশা, নিজেদের ব্যর্থতাতে অনেক কিছু গিমিক বানানোর চেষ্টা করছে, যেটা বর্তমানে প্রযোজ্য হবে না। মানে আপনি বলছেন সব বিরোধীরা হতাশাগ্রস্ত? একদমই তাই, কারণ কেউই কিছু করে উঠতে পারছে না, বিশেষ করে সিপিএম আর কংগ্রেস। এই সিপিএম একটু আগে বড় বড় কথা বলছিল, আর মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এর আমলেই বলেছিল যে এখানে অবৈধ অনুপ্রবেশ হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তীকালে কথাটা চেঞ্জ করে দিয়েছে, চুপচাপ হয়ে গেছে। কেন বলছে না মমতা বন্দ্যোপাধ্যায় এখন চিৎকার করে? কারণ সেই অনুপ্রবেশের ভোটগুলো নিয়ে যেভাবে সিপিএম জিতে এসেছিল 34 বছর, সেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় জিতছে, এই জন্য বলছে না। আর বর্তমানে যে এক্ষুনি বলছিল, শুনুন, ওদের এখন বক্তব্য যা গিয়ে দাঁড়িয়েছে তা হচ্ছে কথায় কথায় আদানি, কংগ্রেসের কথায় কথায় আদানি। যেভাবে এখান থেকে টাটাকে দাঁড়িয়েছে, এবার আদানিকে টাটা করতে চাইছে এরা। কিন্তু সেটা তো হতে দেওয়া যাবে না। ভারতবর্ষকে শেষ করার জন্য এরা সর্বত্রভাবে পেছনে লেগে আছে, কিন্তু সেটা হতে দেওয়া যাবে না। আর ভুয়ো ভোটার তো অলরেডি আছে। যারা নতুন লিস্টেড ভোটার আছে, সেই ভেরিফিকেশন বুথ, যারা বুথে রয়েছে, বুথের দায়িত্বে রয়েছে যে অফিসার, তারা গিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন করে। এটা দায়িত্বটা তাদের। তারা যখন ভেরিফিকেশন করছে তখন নিশ্চয়ই দেখছে যে তাদের বৈধ নথি আছে কিনা, তো তারপর না তারা লিস্টেড হচ্ছে। এবং যারা অবৈধ আছে, আশা করব তুমি উত্তর দেবে বলবার সময়, যে তুমি কি এটা স্বীকার করছো যে গোটা ভারতবর্ষে ভুয়ো ভোটার ছড়িয়ে গেছে, গোটা ভারতবর্ষে ভুয়ো ভোটারের সমস্যা চলছে? ভুয়ো ভোটার আমি বলবো না, আমি বলবো অনুপ্রবেশকারী। আবার এই মাত্র তুমি বলছো, মানে সেটা কি গোটা ভারতবর্ষে? গোটা ভারতবর্ষে সবার, এই যে যাদেরকে এখন ধরা হচ্ছে জঙ্গি বলে, অনুপ্রবেশকারী, সবার অ্যাড্রেস কি পশ্চিমবঙ্গ। সে যদি আসামে ধরা পড়ছে, তার তুমি একটা সিম্পল কোশ্চেনে সিম্পল অ্যানসার দাও। তুমি স্বীকার করছো গোটা ভারতবর্ষে যেখানে যেখানে যে রাজ্যে ভোট হচ্ছে, যে রাজ্যে অভিযোগ করছে, সেই রাজ্যের সমস্ত জায়গায় ভুয়ো ভোটার আছে? সর্বত্রভাবে ধরা পড়ছে। তুমি তো ধরা পড়ছে সেটা বলো। মানে তুমি কি বলতে চাইছো সেটা বলো। ধরা পড়ছে, এই যে তোমাদের এই হতাশা, এই যে দুর্দশা, এই দুর্দশাটাকে মেকআপ করার জন্য কথায় কথায় বিজেপিকে অ্যাটাক করা, ইন্ডিজোট বানানো। ইন্ডিজোটের পিন্ডি চটকে গেছে, কোনো লাভ হবে না। বিজেপি যেভাবে এগানো সেভাবেই এগোবে। তাতে আপনারা কাঁদুন, আপনাদের এত হতাশা, তাতেও আমরা বলছি 2026-এ ভারতীয় জনতা পার্টি আসবে। আমি একটু সন্দীপার কাছে যাই। সন্দীপা, হতাশা কাটিয়ে উঠলে আপনি আপনার বক্তব্য রাখতে পারেন। সন্দীপাজি, আমরা সবাই কুম্ভস্থানে যাব। আমি আসবো, অনেক পরেই আপনার কাছে আসবো। না, এবার ব্যাপারটা হচ্ছে মানে বিজেপির হতাশা কাটিয়ে ওঠাবার দায়িত্ব আমি নেইনি বা আমার দল নেয়নি। বিজেপি হতাশাতে নেই, প্লিজ। খুব মজায় আছে, খুব মজায় আছে, ফুর্তি চলছে বিজেপিতে, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে যে কামিনী কাঞ্চনও চলছে তার সাথে সাথে। সে তো অনেকের অনেক কিছু ভিডিও বেরোচ্ছে, মানে সেই সব ভিডিও তো আমরাও দেখাতে পারছি না। যাই হোক, সেই সব মান্যতা রেখে কথা বলা ভালো। কেউ বলেনি তথাগত রায়। না, আমি তথাগত বললাম তো, যে আপনারা যদি থাকে কোনো ভিডিও দেখুন, আপনি একজন মহিলা হয়ে বলছেন। প্রথমেই আসছি যে কথাটা বলেছিলাম যে জনগণনা, আদমশুমারির কথার ধারে কাছেও কিন্তু এনারা যাননি, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আদমশুমারিটা যদি হতো তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যেত। সৈকত বাবু, এটা আমরা বহু এরকম সন্ধে কাটিয়েছি আলোচনা করে। ঠিক যেমন ভাবে ওই যদি তার কাটাটা দিয়ে দেওয়া হয় তাহলে অনুপ্রবেশকারী ইস্যুটা থাকবে না, আর যদি আদমশুমারি হয়ে যায় তাহলে এই ভুতুরে ভোটার ইস্যুটা থাকবে না। এক। 2 নম্বর কথা হচ্ছে, আমি বারবার বলছি যে ভুয়ো ভোটার কিভাবে হচ্ছে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। মহারাষ্ট্র ইলেকশন নিয়ে এতক্ষণ কথা হচ্ছিল। মহারাষ্ট্র ইলেকশনে 2019 থেকে 2024 মানে 5 বছরের ইলেকশনে অ্যাড হয়েছিল, নতুন ভোটার অ্যাড হয়েছিল 35 লক্ষ। হঠাৎ করে
সরি 2024 ইলেকশনে লোকসভা 2024 পরে 5 মাস তারপরে হঠাৎ করে কোত্থেকে 29 লক্ষ ভোটার মানে প্রায় 39 লক্ষ। হ্যাঁ 39 লক্ষ ভোটার মানে প্রায় 40 লক্ষ ভোটার হঠাৎ করে কোত্থেকে মাটি ফুঁড়ে উড়ে মানে মাটি ফুঁড়ে বেরিয়ে গেছে যাই না। এবার যদি আমরা একটা দিকে আমরা ক্যালকুলেশনটা লাগাই, হিমাচলের ভোটারও কিন্তু 39 লক্ষ। এই যে কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে বিহারের ভোটটা এদিকে আসছে, এদিকের ভোটটা ওইদিকে যাচ্ছে, এই যে মাইগ্রেশন হচ্ছে, এক রাজ্যের ভোট আরেক রাজ্যে গিয়ে অ্যাড করে এই যে ভোটার মাইগ্রেশন হচ্ছে বা ভুয়ো ভোটারের সংখ্যা মাইগ্রেশন হচ্ছে, এইটা কিন্তু একটা বিশাল মানে বড় পরিযায়ী প্রভাব। ভোটার যাকে বলে। হ্যাঁ, না মাঝখানে বলবেন না, আপনার সময় বলিনি। আমি আর ভাল লাগছে না বিজেপিকে অসভ্য বলতে। এক, 2 নম্বর কথা হচ্ছে যে আরে হতাশায় অনেকে অনেক কিছু বলে থাকে, আপনারা বলুন তাতে আমাদের কোনো দুঃখ নেই, কিন্তু আলটিমেটলি একটা দিন আমাদের তথাগতভাবে তাহলে হতাশাগ্রস্তই হয়ে বলেছিলেন একদিন আসতে হবে। এবার হ্যাঁ এবার এত হতাশা হওয়ার কিছু নেই। হ্যাঁ বলা যাবে ব্যর্থতা কি? মানুষকে হতাশ করে দেয়। হ্যাঁ, তো এইখানে এবং আরেকটা প্রশ্ন যেটা করা হয়েছে যে মহারাষ্ট্রের ভোটার সংখ্যা কত, মানে আমার রাজ্যের ভোটার সংখ্যা যদি 10 কোটি হয় তাহলে 11 কোটি ভোট পড়তে পারে, 1 কোটি ভোট কোত্থেকে এলো, বা 11.5 কোটি 10.5 কোটি ভোট, ওই 50 লক্ষ এক্সট্রা ভোট, এটা কি এক্সট্রা 2AB হয়ে গেল? মহারাষ্ট্রে তো সেটাই ঘটেছে। ইলেকশন কমিশন রিপোর্ট দিতে পারছে না, ইলেকশন কমিশন কাগজ দেখাতে পারছে না। ইলেকশন কমিশন রিপোর্ট দিয়েছে যে মহারাষ্ট্রে ভোটার হচ্ছে 9 কোটি 70 লক্ষ মানুষ, যেখানে মহারাষ্ট্রের ভোটার সংখ্যা হচ্ছে 9 কোটি 54 লক্ষ। ওই এক্সট্রা যে 16 লক্ষ, ওই 16 লক্ষ ভোটারটা কোত্থেকে এলো? ওই 16 লক্ষ ভোটার যেটা ইলেকশন কমিশন বলেছে যে মহারাষ্ট্রে 16 লক্ষ ভোটার আছে, ওই 16 লক্ষ ভোটার এই শুভেন্দু অধিকারী আমি সন্দীপা অবাক হয়ে যাচ্ছি একটা জিনিস যে আমি আপনাদেরকে জানিয়ে রাখি গত 6 দিন আগে সুপ্রিম কোর্ট ইলেকশন কমিশনের কাছে একটা পিটিশন চেয়েছে এবং বলেছে যে আপনারা ডেটা কেন ডিলিট করছেন, ডেটা ডিলিট করবেন না আনটিল এন্ড আনলেস ইভিএম এর যে এক্সপার্ট আছে সে এসে যদি স্ক্রুটিনি না করে ডেটা ডিলিট করবেন না। 2024 এর লোকসভা ইলেকশন সব কিছু ডেটা ইসিআই ডিলিট করে দিয়েছে। কেন? যেখানে 2023 এর একটা পিটিশনে বলা আছে যে কোনো ডেটা রিমুভ করা যাবে না, তাহলে 2024 এর ডেটা মহারাষ্ট্রের ডেটা কেন ডিলিট হয়ে গেল? ইসিআই এর কাছে কিন্তু কোনো রকম কোনো উত্তর নেই। সুপ্রিম কোর্টে গিয়ে অবধি ঘাড় ধাক্কা খাচ্ছে। এবং পিন্ডি জোট যখন বলছে না ইন্ডির পিন্ডি চটকে গেছে, মুখের ভাষা দেখুন, যেরকম ভাষা শুভেন্দু অধিকারী রাহুল গান্ধীজিকে যা বলেছে, তো এতেই বোঝা যায় যে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। আমরা বলতে চাইছি আজকে এত যে আপনারা ইন্ডি পিন্ডি করেন, পিডিপির সাথে গিয়ে যখন বিজেপি জোটটা করেছিল তখন সেটা কার পিন্ডি চটকে ছিল, কোন পিন্ডি চটকে ছিল আমরা সেটাও জানতে চাইছি। বেশ, আমি একটু অনিন্দদা জানতে চাই, সেটা হচ্ছে অভিযোগটা কিন্তু মারাত্মক। আমি কেন বলছি, বিহারের একজন বাসিন্দা, তিনি বিহারের বাসিন্দা মানে তিনি বিহারের ভোটার, তার হঠাৎ ইচ্ছে হলো যে চলো বাংলায় গিয়ে বিজেপির হয়ে ভোট দিই। ইন্টারেস্টিং বিষয়, কেজরিওয়ালের বক্তব্য অনুযায়ী ইউপির লোক গিয়ে দিল্লিতে ভোট দিয়ে চলে আসছে। রাহুল গান্ধীর তথ্য অনুযায়ী বিহারের লোক গিয়ে মহারাষ্ট্রে ভোট দিয়ে চলে আসছে। আজব ব্যাপার। আমি কিন্তু এই কারণে বলছি আজব, এরা কেউ ইউকে, ইউএসএ, সুইজারল্যান্ড এখানকার বাসিন্দা নন, এটা ইন্ডিয়ানই প্রত্যেকে, এদের পরিচয় ইন্ডিয়ান। এদের ভোটার কার্ডে তার এলাকার নাম, মানে তার বিধানসভা এলাকাতেই তিনি ভোট দিতে পারবেন, এটাই বলা আছে। কিন্তু অন্য রাজ্যে গিয়ে তারা কিভাবে ভোট দিচ্ছেন, এ তো মারাত্মক ব্যাপার, কিন্তু ভেবে দেখার প্রয়োজন রয়েছে। সৈকত, আমি প্রথমেই বলি, রুবি দেবী যে কথাটা বলছিলেন, বিরোধীরা হতাশগ্রস্ত হয়ে পড়েছেন। সত্যি তো পশ্চিমবঙ্গের বিরোধীরা হতাশগ্রস্ত হয়ে পড়েছেন। আমি জানি ওনাদের হতাশার কারণ আছে, ওনাদের দুর্দশা, ওনারই কথা, দুর্দশার কারণ আছে। হতাশাগ্রস্ত হয়ে পড়েছে বিজেপি এ রাজ্যে, কারণ ওনারা জানেন 2026 ইলেকশানে ওনারা মানে পরাজিত শুধু নয়, নিশ্চিহ্ন হয়ে যাবেন। তার অন্য একটা পন্থা অবলম্বন করতে হবে। রাহুল গান্ধী একদম সঠিক কথা বলেছেন, এবং এখানে সন্দীপা যে বলছিলেন জনগণনা হয়নি, সঠিক কথা বলছেন। এবং এই জনগণনা করতে চান নাই বিজেপি গভর্নমেন্ট। যতটা ডিলে করে দেওয়া যায়, করোনা অনেক দিন আগে শেষ হয়ে গেছে, কিন্তু যতটা ডিলে করে দেওয়া যায়। আর এই যে এখন এটা নতুন ট্রেন্ড হয়েছে, যেটা আমরা মহারাষ্ট্রে দেখলাম, যেটা আমরা দিল্লিতে দেখলাম, এবং আমরা ভয় পাচ্ছি পশ্চিমবঙ্গ এই জিনিস, হরিয়ানাতেও সেম করেছে। আমরা ভয় পাচ্ছি যে পশ্চিমবঙ্গ সেম জিনিসটা করবে, যে অনলাইনে নাম তোলা। এটাই হচ্ছে সব থেকে ডেঞ্জারাস ব্যাপার। ভাই, তোমার নাম তুলতে গেলে তুমি এখানে যে রেসিডেন্ট
আমি ধরুন মনে করুন আজকে আমি পশ্চিমবঙ্গ থেকে গিয়ে যে কোনো একটা রাজ্যে গেলাম, সেখানে আমি বাসিন্দা, সেখানে আমি নাম তুলতে চাই, তার একটা পদ্ধতি আছে, এরমভাবে আমি তুলে ফেললাম, এরকম হয় না। কিন্তু অনলাইনের ক্ষেত্রে এই সুবিধাটা করে দেওয়া হয়েছে, যার কারণে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছে ফিজিক্যাল ভেরিফিকেশনটা খুব দরকার। এবং আমরা ইলেকশন কমিশনের কাছে গেছি। আর একটা কথা না বললেই নয়, আমি জানি না রুবি দিদি কীভাবে কথা বলছিলেন, উনি অনুপ্রবেশকারী বাংলাদেশি ভোটার গলা ফাটিয়ে বলছেন। বর্ডার তো কার দফতর? এই অনুপ্রবেশ আজকে পশ্চিমবঙ্গে না মেনে নিলাম, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বর্ডারে দাঁড়িয়ে নিয়ে আসছে, আজকে আসাম, আজকে ত্রিপুরা, সেখানে অনুপ্রবেশটা ঘটছে কি করে? এই অনুপ্রবেশটা যে ঘটাচ্ছে, যদি ঘটে থাকে, আমরা বলছি তো ঘটছে, তার ব্যর্থতাটা কার? সেটা রুবি দিদি বুঝতে পারছেন না। ওনাকে আমি বলি এইভাবে না গণতান্ত্রিক পদ্ধতিতে, এভাবে গণতান্ত্রিক, এই যে দেখুন উনি আবার গণতন্ত্র মানেন না অবশ্য, আমি দেখেছি, গণতান্ত্রিক পদ্ধতিতে এইভাবে হয় না। সত্যি আপনার কথা বলছি, ভয়ঙ্কর যে জিনিসটা এখন বিজেপি করার চেষ্টা করছে। তবে হ্যাঁ, আমরা পশ্চিমবঙ্গের মানুষ, আমরা একটাকে রুখবই কোনোভাবেই। বাইরের ভোটার, ভুয়ো ভোটার এবং অন্য জায়গায় নাম আছে আবার এখানে নাম তুলে ভোট দিয়ে চলে যাওয়া, নাম অনুপ্রবেশকারীদেরই আছে, এত চিন্তা করে লাভ নেই, এগুলো সব বাদ হবে। এবং বাংলাদেশ থেকে ঢুকেছে, বাদ হবে কবে হবে? 24 কবে হবে? এটা নিয়ে মুভ করা হবে, কবে হবে? বাদ হবে, বাদ হবে। আপনারা চ্যানেলে যে গলা কাটাচ্ছেন, গলা কাটাচ্ছেন, যাচ্ছে আপনাদের, আরে বাদ কবে হবে? কংগ্রেসের কোনোদিন সম্ভব হয়নি এই নিয়ে ভাবনা চিন্তা করার। আমি 10 সেকেন্ড সেটা আপনারা দেখবেন। আচ্ছা আমি 10 আচ্ছা, আরে বাপরে, আস্তে আস্তে আস্তে, আরে বাবা আস্তে আস্তে, আমি আর 10 সেকেন্ড একটা কথা বলি। আচ্ছা 10 সেকেন্ড বাবা, আচ্ছা ঠিক আছে, হয়েছে, আচ্ছা হয়েছে। আমি একটা কথা বলি, আচ্ছা রুবি দেবী, আমি আপনাদের ক্ষমতা ছিল, কিছু করার ক্ষমতা ছিল, আরে ঝগড়া তো, আচ্ছা ঠিক আছে, এই জন্য আপনাদের আচ্ছা আমি আর 10 সেকেন্ড, আমি বুঝতে পারছি, আমি আর 10 সেকেন্ড ওনারা চুপ করে 10 সেকেন্ড নেবো, আর বলবো না। আচ্ছা ঠিক আছে, আমি 10 সেকেন্ড একটা কথা বলি। আমি দেখলাম রুবি দেবী বললেন যে 16 লক্ষ অনুপ্রবেশ ঘটেছে, খুব ভালো, ওনারা সেটা আইডেন্টিফাই করতে পেরেছেন। দয়া করে এই আইডেন্টিফাই যাদেরকে করেছেন সেই নামটা অমিত শাহজিকে দিন, এবং এই 16 লক্ষ লোক যাদেরকে, তাদেরকে বার করে দিন, বার করে দিন, তাদেরকে বার করুন। অনুপ্রবেশ করেছে তো তাদের, আমার এটা ভেবে আতঙ্ক লাগছে 16 লক্ষ বাংলাদেশি অনুপ্রবেশকারী তারা সীমান্ত পেরিয়ে ঢুকলেন কি করে? 16 লক্ষ, নট এ ম্যাটার অফ জোক, 16 জন নয়, 16,000 নয়, 16 লাখ বাংলাদেশি অনুপ্রবেশকারী ঢুকে গেল। এটা আমি মানব আমি কারো বলার সময় বলি না, বর্ডার দিয়ে ঢোকে না, অনুপ্রবেশ বর্ডার দিয়ে হয় না, একটু চুপ করে যায়। মানব আজকে যদি বলতে না পারি তাহলে কিন্তু এর পরের কোনো প্রোগ্রামে আর কেউ বলবার সুযোগ পাবে না। আমি কিন্তু কারোর বলার সময় ইন্টারাপ্ট করি না। আমি একটা ছোট্ট মজার কথা বলতে শুরু করি। সবাই এত বলেছেন, আমি আজকে একটু মজার মুডেই আছি। সেটা হলো যে একটু আগে বিজেপির যিনি মুখপাত্র আছেন উনি বলবার সময় বলছিল যে 55 বছরে কি হয়েছে। আমি কারণ মুখপাত্র হিসাবে বলিনি, এই এইমস, রেলপথের উন্নয়ন বা বিমানবন্দরের ডেভেলপমেন্ট, আমরা এইগুলোর উন্নয়ন দেখেছি। যে জায়গাগুলোর উন্নয়নে কোনো একটা সময় আজকে বর্তমানের ভারতবর্ষের যে সর্বশেষ নেতা, তাকে চায়ে সেই চা বিক্রি করে সেখানে সে বড় হয়েছে। আমরা চা আলাকে প্রণাম করি, কারণ আমাদের দলে চা আলা, মুচি, ম্যাথর, ডোম, সবজি আলা এরা সবাই থাকে। তো না, উনি যেখানে চা বিক্রি করেছে সেই চায়ের জায়গাগুলো 55 বছরে তৈরি হয়েছে। করলাম না ঠিক,
দু নম্বর হচ্ছে ক্ষমতার দাপট, শক্তির বড়াই, রূপের অহংকার আর সরকারে থাকার ক্ষমতা চিরকাল থাকে না। যদি কেউ মনে করে থাকে চিরকাল আমি থেকে যাবো, তাহলে ভুল করছে। আবার বলছি আপনাদের সামনে, ক্ষমতার দাপট, শক্তির বড়াই, রূপের অহংকার আর সরকার কোনোদিন চিরকাল থাকে না। দু নম্বর আমি শেষ করবো একটা কথা বলে, এত তর্ক, এত বিতর্ক, একে অন্যের অভিযোগ, এটা যতদিন দুই সরকার না সামলাবে হবে না। এক সরকারের প্রতীক আর এক সরকার। এক ম্যালেরিয়া বাবা মশা তার ছেলেকে বলছে এইবার তো মার্কেটটা নষ্ট হয়ে গেছে, সারাদিন এরকম ভ্যান ভ্যান করে না ঘুরে ডেঙ্গুর কোর্সটা তো করতে পারিস, তাতে তোর কেরিয়ার আছে। তো রাজ্য সরকারের পথ যদি বিজেপি সরকার অনুসরণ করে, তাহলে এই দুই সরকারের কাউকেই রাখার দরকার নেই। মানুষকে ভাবতে হবে মানুষকে কারা সুরাহা দিতে পারবে এই দুই ফুলের ঢলাঢলি থেকে। তাই নিশ্চিতভাবে মানুষকেই সিদ্ধান্ত নিতে হবে যে যারা এই দেশটাকে বেচছে তাদের হাতে দেবেন, না যারা এই দেশটাকে আপনার অধিকারকে অন্যদের হাতে তুলে দিচ্ছে তাদের হাতে দেবেন। তাই সিদ্ধান্ত আপনাদের উপর রাখলাম। ছোট্ট একটা কথা মনে রাখবেন যে কেরিয়ার তৈরির জন্য আপনি চোর, গুন্ডা, বদমাশ, রাহাজানিদের হাত ধরবেন, না আপনার জন্য লড়াই করছে যারা, প্রত্যেক দিন প্রাত্যহিক জীবনের লড়াই করছে যারা, তাদের সঙ্গে আপনি থাকবেন। শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানের লড়াইয়ে থাকবেন, না গরু, কীট, পাথর, বালি, রেল বেচা, বিমান বেচা, বিমা বেচা, তাদের সঙ্গে থাকবেন। এইটুখানি আমার বলার। শুধু রেলওয়ে নিয়ে একটা কথা বলবো, ব্রিটিশ আমলের পর যদি নতুন কোনো রেলওয়ে স্থাপন হয়ে থাকে সেটা কিন্তু ভারতীয় জনতা পার্টি এসে মোদিজি না, আমি তো দেবগড়া সাহেব যখন ছিলেন প্রধানমন্ত্রী তখনও দেখেছি রেলওয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন, অটলজি যখন ছিলেন তখনও দেখেছি, তার আগে তো দেখেছি। কিন্তু ব্যাপারটা সেখানে নয়, রেলের যে চাকাটা সেটা কিন্তু এখনো আমাদেরকে চায়না থেকে আমদানি করতে হয়। যেখানে ব্যাঙ্গালোরের কর্ণাটকের ব্যাঙ্গালোরে বিশাল বড় চাকা উৎপাদনের কারখানা সরকারিভাবে আছে, সেখানে না করে, সেটার ইনফ্রাস্ট্রাকচার ঠিক না করে চায়না থেকে আনাতে হয়। এবং পশ্চিমবঙ্গেই ছিল, হ্যাঁ পশ্চিমবঙ্গেই ছিল। এবং আরেকবার বলছি যে আমরা তো বলছি বিজেপিকে, আমরা তো বলছি আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, উনাকে বলছি যে 16 লক্ষ ভোটার যেটা পেয়েছেন এটা একজন দুজন 16,000 1 লক্ষ নয়, ইজ এ ভেরি রিস্কি থিং এবং মানে প্রচন্ড ভয়ানক বিপজ্জনক ব্যাপার। এটা ছোটখাটো রাজ্য তৈরি হয়ে যাবে, সেটাই বলছি যে 16 লক্ষ ভোটারের যা লিস্ট আছে আপনাদের ভুয়ো ভোটারের, ইমিডিয়েট ইসিআই রাজীব কুমারের কাছে দিনক্ষণ ঠিক না করতে পারলে বলুন, আমরা বিধান ভবন থেকে আপনাদের মুরলীমোহন স্ট্রিটে আমরা বেনি মাধব শিলের ফুল পঞ্জিকা পাঠিয়ে দেবো। আজকে আর সময় নেই, তবে আমাদের প্রশ্ন ছিল যে এই ভুয়ো ভোটার যেভাবে হচ্ছে অনলাইনের মাধ্যমে, আমার মনে হয় যে অভিযোগ যখন উঠেছে নির্বাচন কমিশনের বিষয়টি অবিলম্বে খতিয়ে দেখা উচিত, স্বতঃপ্রণোদিতভাবেই খতিয়ে দেখা উচিত। কারণ বাংলা কিন্তু এই মুহূর্তে এই ইস্যুতে মারাত্মক সেন্সিটিভ অবস্থায় রয়েছে। ফলে বাংলার সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থেই অন্তত নির্বাচন কমিশনের উচিত, একজন গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের কর্মী হিসেবে আমার মনে হয় যে এই আবেদন নির্বাচন কমিশনের কাছে থাকবে যে অবিলম্বে এই দুই রাজনৈতিক দলের সঙ্গে বসে কথা বলে বিষয়টিকে একটা সমাধান সূত্রে গাঁথা উচিত। আজকে অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। প্রত্যেককে ধন্যবাদ, নমস্কার।